মানে ভারতবর্ষ কোনোদিনই হিন্দু রাষ্ট্র ছিল না, কোনোদিনই হিন্দু রাষ্ট্র হতে পারবে না, এবং এইখানে ধর্ম নির্বিশেষে মানুষ থাকবে এবং থেকেছে এবং সেটাই হবে। মানে একটা সমাজে কোনো একজন কয়েকটা লোক এসে বলবে যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দেবো, সেটা তো কোনোদিনই হতে পারবে না, এবং চাইলেও যতই চেষ্টা করুন সেটা কোনোদিনই আমরা করতে দেব না। এবং তাতে যত প্রোটেস্ট দরকার, যতই রাস্তায় নামতে হোক, যা করতে হোক, আমরা সেইটা করব। দেখুন, একদিকে বিজেপি বলবে, আরএসএস বলবে যে হিন্দু রাষ্ট্র বানাবে, আমরা উল্টো দিকে আরো জোরে বলবো যে হিন্দু রাষ্ট্র বানাতে দেব না। বিজেপি আরএসএস এর তো কটা মানুষ, ঠিক আছে, আমরা সাধারণ মানুষ যদি একসাথে হয়ে এটা বলি যে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো না, তাহলে সেই জায়গায় টক্কর দেওয়ার ওদের কোনোই ক্ষমতা নেই। এই জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং হিন্দু রাষ্ট্র কোনোদিনই এখানে হবে না। আমার নাম উপাসা দে। গীতা পাঠের অনুষ্ঠান থেকে হিন্দু রাষ্ট্রের জোরালো দাবি উঠেছে, কি বলবেন? এটা তো বিজেপি আরএসএস চাইছে দীর্ঘদিন ধরে, ওদের এটা এজেন্ডা কি ওরা যেন হিন্দুদের ঠেকা নিয়ে বসে আছে। আর হিন্দু রাষ্ট্র মানে কি, হিন্দুত্ববাদী রাষ্ট্র মানে সেখানটাতে আদিবাসীদের জায়গা কোথায়, সেখানে দলিতদের জায়গা কোথায়, সেখানে মুসলমান নাগরিকদের জায়গা কোথায়, সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং গোটা ভারতবর্ষে দলিত, আদিবাসী, মুসলিম এবং প্রান্তিক মানুষেরা জনসংখ্যা অনেক বেশি, সুতরাং তারা চাইলেই যে সেটা করতে পারবে এমন নয়। ওই ব্রিগেডে কিছু লোককে টাকা দিয়ে এসে জোগাড় করে নিয়ে এসে ওরা যদি ভাবে যে হিন্দু রাষ্ট্র বানিয়ে ফেলবে, ওরা চেষ্টা করছে সংবিধানটাকে ওরা বদলে দেওয়ার চেষ্টা করছে, সংবিধানকে মনুসংহিতা বানিয়ে ফেলবার চেষ্টা ওরা করছে। কিন্তু আমরা দেখেছি 2024-এর ইলেকশনে সংবিধান বাঁচাও আন্দোলনে পরিণত হলো 2024-এর ইলেকশন, এবং ওরা বলেছিল আপকি বার 400 পার, অর্থাৎ 400 পার করে ওরা সংবিধানটাকে বদলে দেবে। কিন্তু মানুষ ওদের 240-এ আটকে রেখেছে। তাই ওরা এখন এসআইআর করে বিভিন্নভাবে ভোট চুরি করে কোনোরকমভাবে ভোট ডাকাতি চালিয়ে ওরা ক্ষমতায় থাকতে চাইছে, ক্ষমতায় থেকে ওরা করতে চাইছে। কিন্তু 100 বছর তো হয়ে গেল আরএসএসের, তো অত সহজ বিষয় হবে না ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো। আমরা ওই ইহুদি রাষ্ট্রবাদকেও দেখছি, জায়নবাদকেও দেখছি, তার বিরুদ্ধেও 7 দশক ধরে প্যালেস্টাইনের মানুষজন লড়াই করছে, এবং গোটা পৃথিবী জুড়ে এখন কীরকম প্রতিরোধ খাড়া হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের বুকেও সেই প্রতিরোধ খাড়া হচ্ছে, হবে। আমরা লড়াই করছি, লড়বো। এই শক্তিকে আমরা ভারতবর্ষ থেকে সরাবো এবং ভারতবর্ষকে একটা গণতান্ত্রিক পথে, ভারতবর্ষের সব মানুষকে একটা সংহতি, একটা ঐক্যের মধ্যে দিয়ে একটা সুদৃঢ় ভারতবর্ষ, একটা উন্নত ভারতবর্ষ আমরা তৈরি করার লড়াই চালিয়ে যাব এই অপশক্তিকে পরাস্ত করে। মলয় তিওয়ারি। আমি তো হিন্দু রাষ্ট্র চাইছি। আমাদের তো একটা হচ্ছে যে সেকুলার রাষ্ট্র হবে, যেখানে সব ধর্ম সমান হবে এবং বিবিধতা থাকবে, ধর্মের বিবিধতা থাকবে, মানুষের ভাষার বিবিধতা থাকবে, তাদের ভাবনা চিন্তায় বিবিধতা থাকবে, তবে না আমরা এগোতে পারবো, আমাদের ডেমোক্রেসি হবে। যদি সবই একদিকে যায় তাহলে কি পরে হিন্দু রাষ্ট্র কিছু হবে না। আর মেয়েদের পক্ষে তো হিন্দু রাষ্ট্র প্রচণ্ড ক্ষতিকর। তাদের তো একটা মেয়েদের মধ্যে ওরা জাস্ট ওই বায়োলজিক্যাল মেয়েই বোঝে, এবং যারা সন্তান জন্ম দিতে পারে তাই বোঝে, এবং তাদের একটাই কাজ থাকবে হিন্দু রাষ্ট্রে পুত্র সন্তান জন্ম দাও, আর বাকি মিছে মরে যায়, সত্যি হয়ে যায়। ফলে এটা তো আমি জানি না কোন হিন্দুর লাভ হবে, কি করে লাভ হবে। লাভ তো তখন হয় যখন সবাই একসঙ্গে থাকে, সবাই একসঙ্গে এগোয়। আর একটা এই তো রাষ্ট্র ক্ষমতা যে কাণ্ডটা করছে, যে হিন্দুদের মুসলমানদের মেরে কি লাভ হচ্ছে, নিশা বিশ্বাস। না, এটা তো নতুন কিছু নয়, এটা প্র্যাকটিক্যালি আরএসএসের তাদের ন্যারেটিভটাই এইভাবে তৈরি হয়েছে যে ভারতবর্ষটাকে একটা মনুবাদী ভারতবর্ষে নিয়ে যেতে হবে। ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ তারাই সারা ভারতবর্ষটাকে শাসন করবে, তাদের পলিসি অনুসারে, তাদের নীতি অনুসারে, সেটা বৈজ্ঞানিক হোক, অবৈজ্ঞানিক হোক, প্র্যাগম্যাটিক হোক, যাই হোক না কেন, তারা কিন্তু এইটাই করতে চেয়েছে। এবং এই লক্ষ্যমাঠে গীতা পাঠে কী হবে, কি হবে এটা তো বুঝতে পারছি না আমি। হিন্দু জাগরণ হবে, হিন্দু জাগরণ এইভাবে হিন্দু জাগরণ হয়? এটা তো পরিষ্কার কথা, এটা মন্দির মসজিদের রাজনীতি চলছে, এবং এই রাজনীতির মধ্যে বাবরি মসজিদ থেকে শুরু হয়েছিল, সে একেবারে সেই সময় থেকে শুরু করেছিল। আজকে দেখুন, তারা যখন ইট বয়ে আনছিল কর সেবকরা, আজ তারই প্রতিফলন দেখলাম কোথায়, বেলডাঙাতে। হুমায়ুন কবির সেইটা করে দেখালো। আসলে তোমরা থাকো এই মসজিদের লড়াইটা নিয়ে, মানুষের পেটের খিদে, হাতের কাজ, মানুষের স্বাস্থ্য, মানুষের চিকিৎসা, মানুষের শিক্ষা জলাঞ্জলি যাক। এই যে পপুলিস্ট গভর্নমেন্টগুলোর এই যে ভাবনা যে অর্থের বিনিময়ে অর্থ অপচয় করে কিভাবে ভোট কেনা যায়,
এটাও একটা, এর পেছনে কারা পয়সা দিয়েছে? ব্রিগেডে এত লোকের সমাবেশ, এই পয়সাটা কোথা থেকে এসেছে আমরা জানি না। একটা ছোট সভা করতে গেলে কি পরিমাণে পয়সা লাগে, আমরা পকেটের পয়সা খরচ করে অ্যাকচুয়ালি ঘরের খেয়ে বোনের মোজ তাড়াতে গিয়ে আমরা বুঝি তো। কিন্তু এই যে কোটি কোটি টাকা চলে আসছে, কোথা থেকে আসছে এই টাকাগুলো? এগুলো স্পন্সার্ড হচ্ছে যে ঠিক আছে তুমি ওখানে বসে ইয়ে করো, রাম নাম করো, ওখানে বসে রামনবমী করো, ওখানে বসে গীতা পাঠ করো। গীতা তো অনেকেই পাঠ করেছে, মহাত্মা গান্ধীও তো গীতা পাঠ করেছে। মহাত্মা গান্ধীর গীতা পাঠের সঙ্গে এই গীতা পাঠের যে দীর্ঘ সমুদ্র প্রমাণ দূরত্ব রয়েছে সেটা বোঝা দরকার, এদের সেটা বোঝা দরকার এবং বুঝিয়ে দিতে হবে। তাপস চক্রবর্তী। আমাদের ব্রিগেডে যেটা মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বা এর জন্যই পরিচিত বা খেলাধুলো ইত্যাদি, সেখানে গীতা পাঠ এটা একেবারেই একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হচ্ছে এবং আমরা মনে করছি যে এর দ্বারা বাংলা এবং তা মানে অন্যান্য যে জাতির মানুষ বাস করে, মাইনরিটি বাস করে, মুসলিমরা বাস করে, তাদের প্রতি একরকম মেরুকরণ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে একঘরে করার চেষ্টা হচ্ছে। কেন দেখুন, বাংলা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মানুষের আদান প্রদান হয়। বাংলাতে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে, সে পাঞ্জাবি হতে পারেন, বিহারি হতে পারেন, মুসলিম হতে পারেন। সেখানে একটি ধর্মের গীতা পাঠ এবং সেই গীতা পাঠকে কেন্দ্র করে পুরো বেঙ্গলের যে জাতিকে দুটো ভাগে ভাগ করা, যে যারা গীতা পাঠ করলো তারা একরকম, যারা করলো না তারা আরেক জাতির, এই যে মেরুকরণ করা, এটার আমরা তীব্র বিরোধিতা করি। আজ নাম জয়শ্রী। আমি হিন্দু রাষ্ট্রের দাবি কোন হিন্দু রাষ্ট্র? কীরকম হিন্দু রাষ্ট্র? মানে যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম 4টে বর্ণ থাকবে, তো ওরকম হিন্দু রাষ্ট্র তো কেউ চায় না। কারণ এরা হিন্দু ঐক্যের কথা বলে, আগে বর্ণবাদকে ধ্বংস করুক, শাস্ত্র থেকে মুছে নতুন করে শাস্ত্র লিখুক, তারপরে হিন্দু রাষ্ট্রের হিন্দু ঐক্যের কথা বলুক, তারপরে আমরা শুনবো। এবং তাদের প্রজেক্ট হিন্দু রাষ্ট্রে কী কী ফ্যাসিলিটিস পাবে, একজন দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, একজন মণ্ডল বিশ্বাস, সেও কি ব্যানার্জি, চ্যাটার্জি টাইটেল পরিবর্তন করে সেও কি ব্রাহ্মণ হতে পারবে? এইগুলো আগে ওরা নতুন করে লিস্ট জারি করে এগুলো প্রকাশ করুক, তারপরে আমিও বলবো হিন্দু ঐক্য চাই। দীপক ব্যাপারী। এইগুলো তো বিজেপির এক ধরনের প্রচার, যেই ধরনের যেভাবে তারা হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বা হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে আসলে যেটা করতে চাইছে, আমাদের দেশের জল, জমি, জঙ্গলের সমস্ত কিছু, যা কিছু সম্পদ আর বেঁচে আছে, সেই সবটুকুনি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার তারা চেষ্টা করছে। এবং এই কাজটা করার জন্য যে সামনে যে মুখোশের দরকার আছে, সেই মুখোশটাই আসলে এদের এই ধর্মীয়, এই আজকে গীতা পাঠ, কালকে বাবরি মসজিদ ধ্বংস করেছে, তারা একটা ঐতিহাসিক স্থান ধ্বংস করেছে, করে তারা রাম মন্দির বানিয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা, তাদের প্রত্যেক দিনকার রুজির যে যোগান, সেই জায়গাটা কিন্তু আজকে দেখছি যে আমাদের সব থেকে বেশি বেকারত্বের হার আজকে এই মুহূর্তে, সব থেকে বেশি অনাহারে থাকা মানুষের সংখ্যা এখন। সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা মনে হয় প্রতি মুহূর্তে এই বিজেপির মতন এই ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যেকে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। চন্দনা। দেখুন, এই মুসলমানরা নামাজ পড়বে, হিন্দুরা গীতা পাঠ করবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যখন হিন্দু নাম করে আমার সংখ্যালঘু ভাইদের এখানে তার উপর টর্চার করবে, এবং সেখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো মানবিকতা, মনুষ্যত্ব বলে কিছুই নয়। প্রকৃত হিন্দু ধর্ম কখনো মানবতা, মনুষ্যত্ব, নীতি, নৈতিকতার বাইরে হতে পারে না। ফলে এখানে যারা গীতা পাঠের নাম করে যা নাটক করলো, এটা একটা ফেক। এদের সঙ্গে মানবতা এবং মানুষের কোনো সম্পর্ক নেই। এরা যে হিন্দু রাষ্ট্রের দাবি তুলছে, সাভারকার যেটা বলছে, হিন্দু মানে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর এখানে যারা এসেছিল 99% তারা হচ্ছে তথাকথিত নিম্নবর্ণের মানুষ। এই হিন্দু রাষ্ট্রে এরা কৃতদাস হয়ে থাকবে, যেটা SIR এর মধ্যে হচ্ছে। আমার নাম মানিক ফকির।
আমি তো এটা ভাবতেই পারছি না যে ভারতটা আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে। হিন্দু রাষ্ট্র হলে কি হবে আপনার মাথায় এটা নেই। তবে আমি আসাম দিয়ে একটা কথা বলতে পারি, আসামে যে 19 লক্ষ লোক বাদ গেল তার মধ্যে 14 লক্ষ হিন্দু। কি হিন্দু রাষ্ট্র হলে ভালো সুবিধা পাবে আমি জানি না। যে শ্রম ল কোড চালু হলো, এই ল কোডের যে ভিকটিম হলো তার মধ্যে 65% থেকে 75% হিন্দু। কি হিন্দু রাষ্ট্র হলে তারা ভালো পাবে জানি না। কর্পোরেটরা যে জমি দখল করছে, জল জঙ্গল জমি তুলে দিচ্ছে, যে দলিতের জন্য কান্নার জন্য প্রেসিডেন্ট করছে, যেভাবে দলিত আদিবাসীদের আক্রমণ করা হচ্ছে, হিন্দু রাষ্ট্র হলে কি সুবিধা পাবে আমি জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে এই যে কর্মসূচিকে প্রয়োগ করার চেষ্টা করছে বিজেপি আরএসএস মিলে এবং ভারত রাষ্ট্র মিলে, তার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবেই ভূমিকা নেওয়া উচিত। নাম রাহুল চক্রবর্তী। আমি হিন্দু রাষ্ট্র একটি ধারণা, এই ধারণা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে লালিত একটি ধারণা। একেবারে 1925 সাল থেকে এই ধারণা লালন করা হয়েছে। খুব ধীরে ধীরে রাজনৈতিক শক্তি না থাকাতে তারা এটা করতে পারছিল না, কিন্তু যতই তারা ক্ষমতা তাদের হাতে পেয়েছে, তারা খানিকটা আগ্রাসীভাবে একটা হিন্দু রাষ্ট্রের ধারণা, একটা হিন্দুত্বের ধারণা তারা ভারতবর্ষের জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে ভারতবর্ষের এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ধারণা, সেটা একটি সুস্থির ধারণা। এইভাবে একটা ন্যারেটিভ দিয়ে গোটা সাংবিধানিক ধারণা, দেশের যে সামগ্রিক ধারণা, এই ধারণাকে তারা চ্যালেঞ্জ জানিয়েছে। আমি আশা করছি ভারতবর্ষের যে সমস্ত মানুষ অত্যন্ত অধিকার সচেতন মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়ের ধারণার পক্ষে যে সমস্ত মানুষ, তারা এই সমস্ত ধারণার বশবর্তী হবেন না। শঙ্কর দাস সংবিধানকে মেনে নিতে পারে না। তারা মনে করে যে এই যে সংবিধানে এত কিছু লেখা আছে, যেখানে মানে যার বেসিক এটাই হচ্ছে মানুষ পরস্পরের সাথে ধর্ম নির্বিশেষে একসাথে বাস করবে, এবং সব কিছু মাথায় রেখে আমাদের মানে জল জঙ্গল জমি সব কিছু মাথায় রেখে এবং ধর্ম নির্বিশেষে যেই বাস করার কথা, সেটা আরএসএস বিজেপির এজেন্ডাতে সেটা আসে না। তারা মনে করে যে হিন্দুরাই সবসময় এইখানে রাজ চালাবে। তারা আজকে জল জঙ্গল জমি কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে এবং সেই জায়গা থেকে মানে কনস্টিটিউশনের এখান থেকেই তারা আটকে যাচ্ছে। তাই তারা চায় যে কনস্টিটিউশনটাকেও চেঞ্জ করা হোক। তাই তারা চায় এই যে এত আইন আনছে, এই যে সিএ এনআরসি হচ্ছে, এই যে এসআইআর নিয়ে আসা হচ্ছে, সবই মানুষের একটা মানে মানুষের অধিকারের ওপর সেই হস্তক্ষেপ করা, এবং সেইটাই সাধারণ মানুষ কোনোদিনই মেনে নেবে না। এটা যদি ভাবে যে প্রত্যেক দিন এরা এক এক করে জিনিসপত্র নিয়ে আসবে এবং সাধারণ মানুষ এটাকে মেনে নেবে, সেটা তো পরের পর দিন তো চলতে পারে না। তো সেইটাই মানে বিজেপি সব দিক থেকে চেষ্টা করবে, আরএসএস বিজেপি সব দিক থেকে চেষ্টা করবে, কিন্তু আমরা উল্টো দিক থেকে আরো প্রোটেস্ট আরো জোরালো করে তুলব। এই যে গতকালকে দুদিন আগে ওই যে লক্ষ্যকণ্ঠে না ককণ্ঠে গীতা পাঠ ছিল, ওখানে ওই একটা পেটিসওয়ালাকে মেরে কোন হিন্দুর কি লাভ হয়েছে? ও নাকি সবজি বলে চিকেন খাইয়ে দিচ্ছিল। কে বলে? আর খাওয়াচ্ছিল, যারা খাচ্ছিল তারা বলেছিল? তারা কি বলেছিল? যারা খেয়েছে তারা কি বলেছে যে সবজি খাইয়ে চিকেন খাচ্ছিল? তাহলে নিজেরাই বলে দিচ্ছে, নিজেরাই বলেছিল যে ওই যে ছেলেটার নাম ভুলে যাচ্ছি, যার বাড়িতে ঢুকে ডিপ ফ্রিজ থেকে নাকি গৌ মাংস, আকলাক, তার বাড়িতে তার সেই গৌ মাংস খাবে তো খাবে, সে তো তার খাবার, সে খাচ্ছে। তুমি মাছ খাচ্ছ, তুমি খাচ্ছ না, তুমি খাচ্ছ না। এক পক্ষ যারা ভেজিটেরিয়ান তারা সবাইকে চাপবে এবং তারা বলবে যে তাদের সেন্সিটিভিটিতে আক্রমণ হচ্ছে, যারা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, যত রকমের মাংস বাজারে পাওয়া যায় অথবা কল্পনা করা যায়, তাহলে যারা খাচ্ছে তাদের সেন্সিটিভিটির কোনো প্রশ্নে। আজকে যদি এখানে বাঙালিদের বলা হয় যে তোমরা মাছ খাচ্ছ বলে আমার মাছ খেও না, আমার সেন্সিটিভিটির প্রশ্ন, তাই যারা মাছ খাচ্ছে তাদের কি সেন্সিটিভিটি নেই নাকি?
তাদের কোনো চিন্তা ভাবনা নেই, এইটাই হচ্ছে। আজকে এই মানবাধিকার অধিকারের দিনে এদিকে দেখা গেল যে চিকেন প্যাটিস একজন নিয়ে গেছিল বলে তার উপরে আক্রমণ, বলা হচ্ছে যে এটাকে যদি শুকরের মাংস মসজিদের সামনে নিয়ে যেতে পারবে তাহলে কেন? এই যে আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন আগে যেদিন গীতা পাঠ হচ্ছিল সেদিন একজন চিকেন প্যাটিস বিক্রেতা তিনি তার পেশাগত জায়গাটি কাজের জন্য গেছিলেন। দেখুন, আমরা বিশ্বাস করি যে সংবিধান আমাদের ভাষার অধিকার, আমাদের ধর্ম প্রকাশের অধিকার, আমাদের জীবিকার অধিকার, আমাদের এগুলো মৌলিক অধিকার হিসাবে স্বীকার করেছে। সেখানে লোকটি একটি বিক্রেতা, সে তার পেশাগত অধিকার পর্যন্ত পালন করতে পারবে না। তার কারণ সে যেখানে হোক সে তাকে সরকার অধিকার দিয়েছে যে বিক্রি করার, সে সেইখানে গিয়ে ওই যেখানে গীতা পাঠ হচ্ছিল সেই ময়দানে গিয়ে সে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছিল, সেটা তার পেশাগত অধিকার। এইখানে তাকে যে মব লিঞ্চিং করা হলো এবং সেটি ওই যারা গীতা পাঠ করছিলেন তাদের পক্ষ থেকে, এটার আমরা তীব্র বিরোধিতা করি, কারণ এটা 100% মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষ তার পেশাগত দিক থেকে তার কাজটি করতে পারবেন না, বা যারা খাচ্ছেন তাদেরকেও আমরা বলি যে সেটাও তো খাদ্যাভ্যাসের অধিকার, এটাকেও আমরা অধিকার বলে মনে করি। মানুষের খাদ্যাভ্যাসের অধিকার, তার ধর্মের অধিকার, তার পোশাক পরার অধিকার, এগুলোকে সমমর্যাদা দিতে হবে। এর দাবি আমরা তুলব। মানবাধিকার সংগঠনের দিক থেকে আমাদের সেই দাবি রইল যে প্রত্যেকে ধর্ম পালনের অধিকার, তার পেশাগত অধিকার। আর এই যে মব লঞ্চিংয়ের সংস্কৃতি, এটাকেও আমরা তীব্র বিরোধিতা করি, কারণ হচ্ছে তিনি পেশাগত কাজের দিক থেকেই সেখানে ছিলেন। অনুষ্ঠান থেকে হিন্দু রাষ্ট্রের দাবিতে কী বলবো, মানে সারা এই দেশের বাসিন্দা যারা এই দেশের গঠন এবং এই দেশের ইতিহাস জানে, তারা খুব ক্লিয়ারলি এই স্থান নিতে পারে যে আমাদের দেশ কোনো একটা ধর্মবিষয় দেশ হতে পারে না। বিজেপি এটা প্রপাগান্ডা, এটা আরএসএসের দীর্ঘদিনের কাজ। কিন্তু আমি জানি যে আমাদের দেশ এবং এই দেশের সচেতন নাগরিক এইটার ভিতরে দাঁড়াতে পারবে। দেখুন, মানে এইটা তো বিক্রি করা হচ্ছে, কিন্তু আমরা দেখতেই পারছি যে যে কোনো ধরনের ইকোনমিক পলিসি যখন আমাদের দেশে আনা হয়, মানে বিজেপি ক্লেম করে যে বিশাল প্রো হিন্দু, কিন্তু যে কোনো ইকোনমিক পলিসি যেটা বিজেপি আনে তা ওটা তো হিন্দুদেরকেও তো এফেক্ট করে। তো এরকম না যে বিশাল মানে হিন্দু রাষ্ট্রের ভালো একটা পিকচার দেখিয়ে যদি হিন্দুদেরকে এটা বিজেপি সেল করতে চায়, এটা আমাদের ভুলে গেলে হবে না যে ওদের ইকোনমিক পলিসি কীরকম, ওদের হিউম্যান রাইটস পলিসি কীরকম, ওটাতে কিন্তু হিন্দুরা আক্রান্ত হবে। আমার নাম সুমনিমা, আমি যাদবপুরের ছাত্রী। যেমন আজকে দেখছি যে আমরা লাদাখে বিজ্ঞানীকে অবধি তারা বন্দি করেছে। আজকে শারজাল জামিন বা ওমর খালিদ আজকে দীর্ঘদিন জেলে রয়েছে। তাদের অপরাধটা কি? তারা প্রতিবাদ করেছিল, এটাই তাদের অপরাধ। প্রতিটা প্রতিবাদী মানুষকে হয় জেলে পুরে নয় এনকাউন্টার করে তারা ধ্বংস করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা মনে করি আজ নয় কাল প্রতিটা মানুষ এক এক জায়গা থেকে জড়ো হচ্ছে, এইভাবে জড়ো হয়ে কিন্তু এদের উৎখাত করবে। আরে হিন্দুই তো সব থেকে খতরামে আছে। হিন্দু রাষ্ট্র বলছে যে এই SIR এ কতজন হিন্দুর নাম যায় বাদ যায় সেটাই দেখো। কোনো রোহিঙ্গা নয়, হিন্দুদের নাম দাও। দেখো বাংলাদেশ থেকে আসা যে লক্ষ লক্ষ এই দেশভাগ হওয়ার পরে যে লক্ষ লক্ষ হিন্দুরা রয়েছে এখানে, যারা রেল লাইনের পাড়ে প্লাস্টিক খাটিয়ে থাকে, তাদের ঘরে ঘরে কান্নার রোল শুনে আসুগে। তারা তো এইদিকে বলছে হিন্দুকে রক্ষা করা। দেখে রাখো, সব থেকে যন্ত্রণা যারা পাবে তারা হলো এই দলিত নিচু জাতের হিন্দু। তাদের কিন্তু আরো ভোগান্তি বাড়বে। মুসলিমরা তাদের মতো লড়ে নেবে। আসলে লড়াইটা শ্রমজীবী মানুষের লড়াই, একসঙ্গে লড়ার কথা, সেই লড়াইটা তারা লড়েই নেবে। আস্থা অত্যন্ত আন্তরিক একটা বিষয়, যে ধর্মের প্রতি হোক না কেন, তার আস্থা থাকুক না কেন, সেটা আন্তরিক একটা বিষয়। এবং আমাদের সংবিধানে সমস্ত ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে। সমস্ত ধর্মের মানুষের
মন্দির মসজিদ গড়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা যদি রাজনৈতিক কারণে হয়, গীতা পাঠক বা কোরআন পাঠক সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে সাধিত হয়, তাহলে সার্বিকভাবে মানুষের যে মঙ্গলের যে ধারণা, মানুষের অধিকারের যে ভাবনা, সেই ভাবনাকে অতিক্রম করে যায়।